আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি নিশাত পারভিন, সহকারী শিক্ষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা কবিতা নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ একটা নতুন কবিতা পড়ব তোমাদের বইয়ের। প্রিয় শিক্ষার্থীরা, বলতে পারো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে? হ্যাঁ, তোমরা সবাই নিশ্চয়ই পারো। 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবস তথা 1952 সালে ভাষা আন্দোলন নিয়ে তোমাদের বইয়ের আব্দুল গাফফার চৌধুরীর একটি কবিতা আছে। সেই কবিতাটার নাম কি তোমরা বলতে পারো? হ্যাঁ, কবিতাটির নাম হচ্ছে 21-এর গান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ আব্দুল গাফফার চৌধুরী 21-এর গান কবিতাটা পড়ব। 21-এর গান। আব্দুল গাফফার চৌধুরী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ তোমাদের বইয়ে আব্দুল গাফফার চৌধুরীর লেখা 21-এর গান কবিতাটি পড়ব। এই কবিতাটা পড়তে যেয়ে তোমরা যা যা শিখবে, এই কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন সম্পর্কে বলতে পারবে, লিখতে পারবে এবং ভাষা আন্দোলনে বাঙালির যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ নিয়ে তারা গর্ব করতে শিখবে এবং তারা শহীদদের রক্তের দান শোধ করার জন্য সব ধরনের অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটির শিখন ফল এটা আমরা জানলাম। আসো এখন আমরা কবিতাটির কবি পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানি। আমি দেখো বোর্ডে লিখেছি, কবি আব্দুল গাফফার চৌধুরী জন্ম 1934 সালে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জেলায়। পেশায় তিনি সাংবাদিকতা ছিলেন। বিশেষ করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে তারপরে সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করে। তিনি 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধে তার অনেক অবদান রয়েছে। আব্দুল গাফফার চৌধুরীর লেখা অনেক লেখা রয়েছে। তিনি একদিকে কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসাবে তিনি খ্যাতিমান। তার শিশুতোষ গ্রন্থ উল্লেখযোগ্য। শিশুতোষ গ্রন্থ হচ্ছে এক ডান পিঠে শওকত ও আধার কুঠির ছেলে। আধার কুঠির ছেলে, এটা তার শিশুতোষ গ্রন্থ। এছাড়া তিনি এই বাংলা সাহিত্যে তার অবদানের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কার পেয়েছেন। পুরস্কার তিনি পেয়েছেন যেমন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আব্দুল গাফফার চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় জানলাম। বর্তমানে তিনি প্রবাস জীবন অতিবাহিত করছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম। আসো
এখন আমরা কবিতাটি আবৃত্তি করি, তোমরা একটু লক্ষ্য করো। আমি পড়ছি কবিতাটি। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগী হও। একুশের গান, আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কালবৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভী আজ কাপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পাবি না। না না না, খুন রাঙা ইতিহাসের শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকনন্দা, যেন এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খেপা বুনো। সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছড়ে এদেশের প্রাণের দেশের দাবিকে রক্ষে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মাটাকে জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাকি দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটা আবৃত্তি করলাম। এখন কবিতাটির মধ্যে তোমরা পড়লে কিছু নতুন শব্দ পাবে, যেগুলোর অর্থ তোমরা সবাই জানো না। সেই নতুন শব্দের অর্থগুলো আমরা শিখব। শব্দার্থ: শব্দার্থ বসুন্ধরা। আমাদের বইয়ে আছে শব্দার্থ বসুন্ধরা মানে বসুন্ধরা অর্থ হচ্ছে পৃথিবী, পৃথিবী। বসুন্ধরা অর্থ কি? পৃথিবী। তারপর হচ্ছে ক্রান্তি, ক্রান্তি, ক্রান্তি অর্থ হচ্ছে পরিবর্তন, পরিবর্তন। লবণ অর্থ হচ্ছে লগ্ন, লবণ অর্থ হচ্ছে লগ্ন, লগ্ন। তারপরে হচ্ছে বা ঠিক সময় আমরা বলতে পারি। এরপর আসছে অলোকনন্দা, স্বর্গীয় নদীর ধারা। অলোক নন্দা স্বর্গীয় নদী ধারা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা নতুন শব্দের অর্থগুলো লিখেছি বোর্ডে। দেখো, বসুন্ধরা অর্থ কি? পৃথিবী। ক্রান্তি অর্থ হচ্ছে পরিবর্তন। লবণ অর্থ হচ্ছে লগ্ন। অলোকনন্দা হচ্ছে স্বর্গীয় নদীর ধারা। আমরা শব্দার্থগুলো শিখলাম।
এখন আমরা পাঠ বিশ্লেষণে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এই ২১ গান কবিতাটি ১৯৫৩ খ্রিস্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত তার ২১শে ফেব্রুয়ারি সংকলনে এই ২১ গান কবিতাটি প্রথম ছাপা হয়। এখানে এই কবিতা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালি ছাত্র জনতার আত্ম উৎসর্গের স্মৃতিটা স্মরণ করা হয়েছে। ভাষা আন্দোলনে এক কথায় বাঙালির জাতির তথা বাংলার দামাল ছেলেদের রক্তদান কখনো আমরা ভুলতে পারি না, এটা বিস্মৃত হওয়ার নয়। এখানে অন্যায়ভাবে যে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা বাঙালি সেই ন্যায্য দাবিকে উপেক্ষা করে তাদের বাঙালি ছাত্র জনতার উপর যে অন্যায় ভাবে তাদের উপর গুলিবর্ষণ করেছিল তৎকালীন পাকিস্তানি শাসকরা, তাদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় এই কবিতায় ব্যক্ত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতায় দেখো, এখানে আমরা কবিতাটি পাঠের মাধ্যমে জানতে পারতেছি যে এখানে আসলে এই কবিতাটি বলার নয়। এই কবিতায় ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকার রাজপথে বাংলার দামাল ছেলেরা ভাষার দাবিতে যে আন্দোলন করেছিল, তার উপর পাকিস্তানি শাসকরা তাদের সেই মিছিলের উপর গুলি বর্ষণ করেছিল। সেই গুলি বর্ষণে মারা গিয়েছিল রফিক, শফিক, জব্বার, বরকত, আরও অনেকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, সেই মহান আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারতেছি, আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়িয়েছি। পৃথিবীর ইতিহাসে এমন কোনো যে জাতি নাই যারা ভাষার জন্য এমনভাবে তাদের বুকে রক্তকে রাজপথে ঢেলে দিয়েছে। তাই এখানে বলা হয়েছে যে ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াইয়ে ফেব্রুয়ারি, কথায় যে কত মায়ের সন্তান তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে এই ভাষার দাবিকে আদায় করে নিয়েছে, সেই অশ্রু গড়া সেই ফেব্রুয়ারিকে আমরা কখনোই ভুলতে পারবো না। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু এই ভাষা শহীদদেরকে আমরা কখনোই ভুলতে পারবো না। এরপরে কবি আরও বলছেন যে এখানে সকল এদের জেগে উঠতে বলছেন যে আজ এই পৃথিবীতে একটা বিক্ষোভ, এই এদেশের সোনার ছেলেরা তারা একটা ন্যায্য দাবি নিয়ে, মানুষের দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে। তারা এই পাকিস্তানি শাসক গোষ্ঠীরা তারা কিন্তু নিস্তার পাবে না, তাদের অধিকার তারা আদায় করে ছাড়বে। আর এই যে রক্তে রঞ্জিত ইতিহাস, সেটা কখনোই শেষ হবে না, কখনোই বলার নয়। কোনো দিনও বাঙালি জাতি তথা বিশ্বের ইতিহাসে থেকে এই ভাষা আন্দোলনের কথা কখনো বলার নয়। এই যে এখানে কবিতা আরেকটা বলা হয়েছে, এমন সময় ঝড় এলো খেপা বুনো। এই চরণটিতে কবি বলতে চেয়েছেন এক কথায় যে পাকিস্তানি শাসকরা তাদের হঠাৎ করে চক্রান্ত করে তারা এক কথায় চক্রান্ত করে তারা যে বাঙালি জাতির যে ন্যায্য অধিকার তা থেকে বঞ্চিত করে। এক কথায় 1947 সালে যখন পাক ভারত উপমহাদেশে পাকিস্তান ও ভারত নামে দুটো রাষ্ট্রের সৃষ্টি হয়, তখন আমরা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম। সেই পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই বাঙালি পশ্চিম পাকিস্তানের জনগণরা পূর্ব বাংলার জনগণকে বিভিন্নভাবে তারা বিভিন্ন অধিকার, তাদের ভাষার অধিকার, ধর্মের অধিকার, সাংস্কৃতিক অধিকার, সমস্ত অধিকার থেকে তাদেরকে অন্যায়ভাবে পিছিয়ে রেখেছে, তাদের ন্যায্য অধিকার তাদের ভোগ করতে দেয়নি। তাই এখানে সে কবি বলছেন যে সেই আধারের পশুদের মুখ চেনা তাদের তরে, এই তাদের জন্যই
আমাদের ভাইয়ের বোনের মায়েদের চরম ঘৃণা, তারা তাদেরকে যতদিন বেঁচে থাকবে সেই পাকিস্তানি শাসকদের প্রতি তাদের ঘৃণা অন্তরে লালন করবে। এদেশের তারা অন্যায়ভাবে এদেশের মানুষের ন্যায্য দাবিয়ে রেখেছে, এটা তাদের এবং অন্যায়ভাবে এই বাংলায় একটা অরাজকতার মতো পরিবেশ সৃষ্টি করেছে। তারা এদেশের ভাগ্যকে বিক্রয় করতে চেয়েছে, তারা মানুষের সুখ শান্তি অন্ন বস্ত্র সব কিছু কেড়ে নিয়েছে। তাই আজ কবি এখানে সমস্ত বাঙালিকে জেগে উঠতে বলছেন যে বাঙালিরা আজ যেন সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী বা এক কথায় আজও জালিমের কারাগারে পাকিস্তানি শাসকরা যেন শাসকদের কারাগারে বীর ছেলে ও নারীরা আটকে আছে, ভাষা শহীদরা তাই তাদের আত্মাটা আজ ডাকছে। তাই এখানে কবি সকলকে জেগে ওঠার এবং বাঙালি জাতিকে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জাগ্রত একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য বারবার একটা দৃঢ় প্রত্যয় কবি এখানে ব্যক্ত করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠ বিশ্লেষণ করলাম, তোমরা নিশ্চয়ই ভালোভাবে কবিতাটা বুঝতে পারছো। তোমরা কবিতাটা কি ভালো করে পড়বা, আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি জ্ঞান অনুধাবন জ্ঞানমূলক সব উচ্চ দক্ষতামূলক প্রশ্নগুলো ভালো করবে। এটা একটা ইম্পর্টেন্ট কবিতা। আজ নয়, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই। বাড়ির কাজ এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খেপা বুনো চরণটি ব্যাখ্যা করো। চরণটির ব্যাখ্যা করো। তাহলে বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থীরা দেখো, এমন সময় ঝড় এলো খেপা বুনো। এই চরণটি তোমরা বুঝে যা বোঝো সেই এই চরণটি ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কামনা করেই আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।